Download by amarbo.com. হ্যালো, কি ব্যাপার তুই? হ্যাঁ ভাইয়া বলো। তোর ভাবি কোথায়? তোর ভাবিকে ফোনটা দে। এমন কি কথা ভাইয়া যে আমাকেও বলতে পারবে না? শোন, তোর ভাবিকে বলবি বিদেশ থেকে আমার কয়েকজন বন্ধু এসেছে, আজ আমরা বাসায় একসঙ্গে খাবো। সুন্দর করে অনেক কিছু রান্না করতে বলবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ভাইয়া। আজ একটা অঘটন ঘটাবই। কার ফোন ছিল? কার আবার? ভাইয়ার। তোমার ভাইয়ের ফোন আমাকে দিলে না কেন? তোমাকে হাতের কাছে দেখিনি বলে ডাকিনি। শোনো, ভাইয়া বলল তোমাকে 2 ঘন্টার মধ্যে পার্লার থেকে সেজেগুজে রেডি হয়ে আসতে। হঠাৎ করে পার্লার থেকে সেজেগুজে আসতে বললো কেন? ভাইয়া তোমাকে নিয়ে বড় কোনো হোটেলে পার্টিতে যাবে বলল। তবুও তো তোমার সাজার কপাল আছে, আমার তো সে কপালও নেই। আমার সাজতে ভালো লাগে না। তারপরে পার্লারে গিয়ে দেখলি মনে হয় রং মাখিয়ে সংসার সাজিয়ে দিয়েছে। শুধু শুধু টাকা খরচ। কি করবে? এটা তো তোমাদের গ্রাম না, ঢাকা শহর। বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি যাও। ভাইয়া এসে যদি দেখে তুমি রেডি হওনি, তাহলে কিন্তু গোলমাল শুরু করে দেবে। শোনো, রাজন ঘুমিয়ে আছে, ওকে একটু দেখো, আমি আসছি। ঠিক আছে। নাজমা বেগম, দেখি আজ তোমার মুখের ভাতে ছাই দিতে পারি কিনা। তোমার ওই মুখ আমার কিছুতেই সহ্য হয় না, কিছুতেই না। মা, হ্যাঁ, আমি কার সাথে কথা বলছি? এখানে তো কেউ নেই। তোকে তোর মামা সবকিছুর মালিক বানানোর কথা ভাবছে। পথের কাঁটা সরিয়ে রাস্তা পরিষ্কার করার কথা ভাবছি। ভাবনা চিন্তা করে আমি জীবনে কোনো কিছু করিনি। তোরা দুজন চলে গেলি বিদেশে ডাক্তারি পড়তে, আর আমি এখানে ব্যবসা শুরু করে দিলাম। আস্তে আস্তে অনেক কিছু করে ফেললাম। এক কথায় খুব বড় কিছু না হলেও 10 জনে চেনে জানে, এই আর কি। আসলে মনোবল হলো নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক কিছু।
আমার মনোবলের অভাব ছিল, তাই আমি বিদেশে চলে গেলাম। আর তোর মনোবল ছিল বলেই তুই দেশের মাটিতে অনেক কিছু করেছিস, কিন্তু আমরা তো আসল কাজটাই করতে পারিনি। তুমি কোন কাজের কথা বলছো? আরে এখনো তো তোমরা বিয়েই করতে পারলে না। ঠিক আছে, আমি কয়েকদিনের মধ্যে তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। আরে রাখ তো, এবার চল, পেটের মধ্যে খিদায় চো চো করছে। আজ ভাবি রাতে রান্না পেট ভরে খাবো। আরে খেতে না চাইলেও খেতে হবে। হ্যাঁ, আসলে কি জানিস, রাজবার হাতে জাদু আছে। ওর হাতের রান্না একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। বইয়ের প্রশংসা বেশি করবি না। আমি যেহেতু বিয়েই করিনি, সো তোকে তো হিংসেও করতে পারি। করলে করবি, কিন্তু শিউলির কি হবে? হ্যাঁ? আরে রাখ রাখ, চল চল বাড়ি চল, খিদে পেট চো চো চল। করছে। চলো। এত টাকা? এতগুলো টাকা দিচ্ছি তো মিথ্যে কথা বলার জন্য। ভাইয়া জিজ্ঞেস করলে বলবেন অনেকখানি পুড়ে গেছে, ওষুধ লাগিয়ে দিয়েছেন, ঠিক হয়ে যায়। ঠিক আছে। মা হ্যাঁ? মা, তুমি চিৎকার শুরু করো। তুমি না বলেছিলে হ্যাঁ। মামা আসার সাথে সাথে তুমি চিৎকার শুরু করো? হ্যাঁ বলেছি তো। মামা তো এসে গেছে। হ্যাঁ? চিৎকার শুরু করো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ও আল্লাহ, চলে গেল, পুড়ে গেল। ও আল্লাহ, ও ছেলেটাকে তো ভালোই তৈরি করেছেন। আরো জোরে চিৎকার করো, মামা এসে গেল তো। ও আল্লাহ রে, জ্বলে যাচ্ছে তো ডাক্তার সাহেব। বলেছি তো ঠিক হয়ে যাবে। ও জ্বলে ঠিক হয়ে যাচ্ছে যাবে, তো ঠিক হয়ে ডাক্তার সাহেব। ও ও আল্লাহ, নাজমা, ও ও জ্বলে যাচ্ছে ডাক্তার হয়েছে তো? সাহেব। মার হাত পুড়ে গেছে। হাত পুড়ে গেছে? কতটা পুড়েছে? অনেকখানি পুড়েছে, ওষুধ দিয়ে দিয়েছি, ঠিক হয়ে যাবে। আমি তাহলে চলি। ও ভাইয়া, জ্বলে যাচ্ছে। তা তোর হাত পুড়লো কেমন করে? মা তো রান্না করছিল। রান্না করছিল মানে? সালমা, তোর ভাবি কোথায়? ভাবি ভাবি হ্যাঁ হ্যাঁ, ভাবি। তোর ভাবি কোথায়? ভাবি পার্লারে সাজতে গেছে। কেন? আনোয়ার ভাইয়ের বউর সাথে কোথায় যেন ঘুরতে যাবে। আমি ফোন করেছিলাম, তা তুই বলিসনি? বলিনি মানে? ও একবার বলেছি, 10 বার বলেছি। বলেছে ভাইয়ার বন্ধুরা বিদেশ থেকে এসেছে, একসাথে খাবে, তোমাকে রান্না করতে বলেছে। এই কথা বলার পরও বিউটি পার্লারে গেল? তা তুই মানা করলি না কেন? আমার কথা কে শুনবে? ভাবি, তাহলেই হয়েছে। ভাইয়া ভাইয়া, তোমাকে তো বলি না, তোমার সংসারে ভাবি আমাকে বাড়তি মানুষ মনে করে। তারপরও হাত ধরে বলেছি, ভাবি ভাইয়া তার বন্ধুদের নিয়ে খেতে আসবে, তোমার প্রোগ্রামটা বাতিল করো। আমাকে কি বললো জানো ভাইয়া? বলল আমি চাকরানি নই যে রোজ রোজ যাকে তাকে রাস্তা থেকে ধরে নিয়ে আসবে আর আমাকে রান্না করে খাওয়াতে হবে। আমি তো আর ভাবির মতো তোর বন্ধুদের রাস্তার মানুষ মনে করতে পারি না, তাই রান্না করতে গিয়ে শওকত, কিছু মনে করিস না ভাই, আমরা তাহলে চলি। ফরহাদ, তুমি সংসার জীবনে কতটা সুখে আছো, মুখে মিথ্যে কথা বললেও নিজের চোখে সেটা তো দেখে গেলাম। চলো ফরহাদ, হ্যাঁ চলো। চলো। শওকত, আজ আমার মনে হলো তোকে হিংসে করানো। আমরা বিয়ে না করে অনেক ভালো আছি। শওকত, তোমাদের প্রেম আমরা দেখেছি, সেই প্রেমের পরিণতি যদি এই হয়, এখন তো আমাদের ভয় হচ্ছে। তোমাদের প্রেমের কাছে আমাদের প্রেম তুলনাই করা যায় না। এখন আমরা কি করব? আমি কথা দিয়ে যাচ্ছি শওকত,
যতদিন না পর্যন্ত তোমাদের সংসারে সুখ শান্তি ফিরে না আসবে ততদিন আমরা বিয়েই করব না। ডাক্তারের মতো মহান পেশাকে জীবন সঙ্গী হিসেবে মানব সেবা করে যাব। চলো ফরহাদ। বুঝতে পারছিস এটা তোর জন্য কত বড় অপমান? এই অপমানটা শুধুমাত্র ভাবির জন্য হতে হলো। আমার তো সন্দেহ হয় এত বড় অপমান তোকে আর কখনো হতে হয়েছে কিনা। ওই তো ভাবি এসে পড়েছি। দাঁড়াও। তুমি নিজেকে কি মনে করো? মানে জিজ্ঞেস করছি, উত্তর দাও। নিজেকে তুমি কি মনে করো? তোমার স্ত্রী, চৌধুরী বাড়ির বউ। মিথ্যে কথা। একজন নারী তখনই একজন পুরুষের স্ত্রী বলে দাবি করে যখন স্বামীর মান সম্মানকে নিজের মান সম্মান, পরিবারের মান সম্মান মনে করে। আমি এর বাড়ি কিছু করেছি বলে তো মনে হয় না। মুখের রং মেখে সং সেজে এই মিথ্যে কথাটা বলতে তোমার লজ্জা লাগছে না? এর মধ্যে লজ্জা পাবার কি আছে? যা সত্য তাই বলেছি, মিথ্যে তো কিছু বলিনি। সালমা তোমাকে কিছু বলেছিল? হ্যাঁ বলেছিল। বলেছিল স্বীকার করার পরও বলছো তুমি মিথ্যে বলছো না? আমি আবারও বলছি, আমি কোনো মিথ্যে কথা বলিনি। আবার সেই মিথ্যে কথা? তুমি পরিষ্কার করে কিছু না জিজ্ঞেস করে, পরিষ্কার করে কিছু না বলে ছোট লোকের মতো তুমি আমার গালে চড় মারলে। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আজ আমি যে অপমানিত হয়েছি, তোমার জন্য যত বেশি ছোট হয়েছে তার জন্য একটা চর অনেক কম শাস্তি। এমন 1000টা চর মারলেও তোমার শাস্তি শেষ হবে না। তোমার জন্য যোগ্য শাস্তি। সবই তো তুমি বলছো, তাহলে থামলে কেন? বলে ফেলো, বলে ফেলো। বলবোই তো। তোমার যোগ্য শাস্তি হলো তোমার সাথে একই ছাদের নিচে বসবাস করা সম্ভব না। একদিন সবার বাধা উপেক্ষা করে একটা গ্রামের সহজ সরল মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তোমাকে নিয়ে আমার মনটা রাঙিয়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু আজ মনে হলো আমি ভুল করেছিলাম। আমার দামি ফুলদানিতে একটা ঘাস ফুল দিয়ে ফুলদানিটা সাজাতে গিয়ে জীবনের চরম ভুলটা আমি করেছি। শওকত, আমি আবারও বলছি, আমি তোমার চোখে এমন কি করলাম জানি না, কিন্তু এটুকু বুঝতে পারছি হয়তো কোনো একটা ভুল আমাকে তোমার কাছে বিনা দোষে দোষী সাজিয়ে দিয়েছে। আমি তোমাকে বিনা দোষে দোষী সাজাইনি। তুমি অনেক বেশি অপরাধ করেছো। আসলে তোমার কোনো দোষ নেই। কুয়োর ব্যাঙ যখন সাগরে গিয়ে পড়ে তখন সে বিরাট সাগর দেখে দিশেহারা হয়ে যায়। তোমার ক্ষেত্রে তাই হয়েছিল। তুমি গ্রামের মেয়ে, আমি তোমাকে শহরের মেয়ে বানাতে চেয়েছিলাম। আমার ভুলটা এখানেই হয়েছিল। ভাইয়া, আমি বুঝতে পারছি না তোমার এত কথা বলার দরকার কি। তুমি যা বলবে বলে ডিসিশন নিয়েছো, তা বলে দাও, স্পষ্ট করে বলে দাও। সেই ভালো, বলে দাও, স্পষ্ট করে বলে দাও। হ্যাঁ, স্পষ্ট করেই বলবো। আজ এই মুহূর্ত থেকে তোমার আমার রাস্তা আলাদা। তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো থাকবো। তুমি যদি মনে করো রাজনকে তোমার সাথে নিয়ে যাবে, নিয়ে যেতে পারো। আমি রাজনকে নিয়ে কোনো কোর্ট কাছারি করতে চাই না। আল্লাহ, তাহলে এটাই তোমার সিদ্ধান্ত? হ্যাঁ,
তোমার সাথে আমার সংসার করা সম্ভব না। আমি অফিসে চলে যাচ্ছি, ফিরে এসে যেন তোমার সাথে দেখা না হয়। বসলো ফুলের মেলা, তোমার আমার দু চোখে স্বপ্ন প্রেমের খেলা প্রতিদিন। আরে নাজমা, তুমি? তোমার কাছে এসেছি। নাজমা, তুমি যে তোমার আশ্রয় খুঁজে নেবার জন্য এই স্কুল মাস্টার হাসানের ঠিকানাটা তোমার নতুন ঠিকানা মনে করেছ, এই কথা জানার পর তোমাকে সত্যি আমার আপনজন মনে হচ্ছে। আসলে আপনজনের তো সঠিক কোনো ব্যাখ্যা নেই, তাই কে কখন পর হয়ে যায়, আবার কে কখন আপন হয়ে যায় বলা বড় মুশকিল। ঠিকই বলেছ, নইলে যার সাথে মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকবো বলে ঘর বেঁধেছিলাম, সে ঘর কেন ভেঙে যাবে? কে কাচ্ছে? মাটি। মাটি কে? আমার মেয়ে। তুমি তাহলে বিয়ে করেছো? করবো না কোন দুঃখে। বউকে ডাকো, পরিচয় করিয়ে দাও। পরিচয় করিয়ে দেওয়া যাবে না। কেন? অপুর সংসারের সেই সংলাপটা বলতে হয়। অপু এসেছিল বলেই অপর্ণা চলে গেল। একইভাবে বলছি, মাটি এসেছিল বলেই বকুল চলে গেল। মাটিকে নিয়ে এসো, কাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নিয়তের খেলা বড় অদ্ভুত খেলা, কার জীবনে কিভাবে কি ঘটে যায় কেউ বলতে পারে না। আমার মা, আমার আম্মা জান। এই তো মা। আরে মা, আমার সোনা। আজ তোমাকে পেয়ে নিশ্চিন্ত হলাম। ভেবেছিলাম মাটির জীবনে হয়তো মায়ের আদর কি জানবে না, এখন মনে হচ্ছে আমি ভুল ভেবেছিলাম। ও বাবু। রহমান। জি সাহেব। শোন, আমি সিদ্ধান্ত নিয়েছি, তোর মেয়েটাকে আমি আমার সন্তানের মতো বড় করব। তুই যা, তোর শ্বশুরবাড়ি থেকে তোর মেয়েটাকে আমার কাছে নিয়ে আয়। কি কন? চাকরের মাইয়া চৌধুরীর মাইয়ার পরিচয় বড়ইব, এটাকে মাইনা নিব? কার মানা না মানার কথা বলছিস? কেন? আপনার বোনে তো আপনি অস্বীকার করতে পারবেন না। আপা যদি জিজ্ঞেস করে, আপার দুইটা ছেলে মেয়ে থাকতে এই চাকরের মাইয়ারে কেন আপনার পরিচয় বড় করবেন? শওকত চৌধুরী যা করে নিজের সিদ্ধান্তেই করে, কারো কথায় নয়। আমি বলছি, তোর মা হারা মেয়েটি আমার পরিচয় বড় হবে। তুই কালী গ্রামের বাড়ি থেকে তোর মেয়েকে নিয়ে আসবি, যা। বলার সময় কেউ কম বলে না, তোমরা এর ব্যতিক্রম কিছু বলনি। কিন্তু আমার কথা হচ্ছে, কাজ করে দেবে, টাকা পাবে, কাজে ফেল করবে, টাকা ব্যাক। বিল্লু গুন্ডা সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আমি কথা বলি কম, কাজ করি বেশি। এই জন্য আমাকে কন্ট্রাক্ট করতে হলে 1 মাস আগে লাইন দিতে হয়। আপনি হাতে গোনা 10 জনের একজন, একদিনে কন্ট্রাক্ট করতে পেরেছেন। তাহলে এ কথাই রইল,
আমার মামা শওকত চৌধুরী তার প্রজেক্ট বাড়ানোর জন্য জমি বায়নার যে 10 কোটি টাকা নিয়ে এই এলাকাতে আসছে, ওই টাকাটা জমি বায়না টাকার বদলে আমার টাকা ধরে নিতে পারি? 100%। হ্যালো, বলো মা। শুন জাফর, তোর মামা রেডি হচ্ছে, এখনই হয়তো বেরিয়ে যাবে। তুই সবকিছু ঠিকঠাক মতো করেছিস তো? হ্যাঁ মা, অত্র এলাকার সবচাইতে কস্টলি গুন্ডা বাহিনীকে আমি কন্ট্রাক্ট করেছি। তুমি কোনো চিন্তা করো না মা, জমি বায়নার 10 কোটি টাকা খুব শীঘ্রই আমার হাতে চলে আসবে। শুনে খুশি হলাম। আজ আমার ছেলে 10 কোটি টাকার মানুষ হচ্ছে। বড় সাহেব, নাস্তা রেডি, চলেন খাবেন। না, আমি এখন নাস্তা খাবো না, তুই আমার ব্রিফকেসটা নিয়ে আয়। আমি কইছিলাম কি নাস্তাটা খায়া যা। আহা, তোকে যা বললাম তুই তাই কর, আমার ব্রিফকেসটা নিয়ে আয় যা। রহমান, রহমান, আরে রহমান। বড় সাহেব, দে। যাও ভাইয়া যাও, তুমি যত তাড়াতাড়ি যাবে আমি তত তাড়াতাড়ি শুভ সংবাদটা পাবো। অত সব কে তোমরা? কি করছো তোমরা? সবাই চলে গেছে গা।
ওটা আমার রক্ত। আসলে সবার রক্তের রং লাল তো, তাই রক্ত দেখে বোঝা যায় না কোনটা কার রক্ত। সুন্দর একটা কথা বলেছ। আসলে রক্ত দেখে যদি চেনা যেত তাহলে তুমি না বললেও আমি বলতে পারতাম এটা কার রক্ত। কি নাম তোমার? রাজ। ছোট্ট নাম, কিন্তু সুন্দর। নামটা বলে দেয় আভিজাত্যের একটা গন্ধ আছে। তুমি আমার 10 কোটি টাকা সেভ করেছো। এবার বলো কত টাকা দিলে তুমি খুশি হবে? যদি আমাকে খুশি করতে চান তাহলে টাকা ছাড়া আমাকে খুশি করতে পারবেন? কি করে? একটা চাকরি ব্যবস্থা করে দিতে পারবেন? তাহলে মাকে গিয়ে আমি বলবো, মা তোমার ছুটি। এই ছুটি শব্দটা বলার জন্য কপালে একটা চাকরি জোটেনি। লেখাপড়া? মাস্টার্স কমপ্লিট করেছি, আর বোনটা শহরে পড়ছে। আমার সাথে অফিসে চলো, দেখি তোমার মাকে ছুটি দেবার কথাটা তোমার মুখ দিয়ে বলাতে পারি কিনা। চলো চলো। চলুন। বল, আমি আমার মাকে কি বলবো? আমার মা তো 10 কোটি টাকা আমার হয়ে গেছে, এই সুসংবাদটা শোনার জন্য অপেক্ষায় আছে। বল কি বলবো, বল কি বলবো, বল বল বল। এই, কি যেন বলেছিস তোরা? তোরা কথা বলিস কম আর কাজ করিস বেশি। তোদের সাথে কন্ট্রাক্ট করতে হলে 1 মাস আগে লাইন দিতে হয়। এই তার নমুনা। হ্যাঁ, তোদের মারার মতো গুন্ডা এই এলাকায় আছে জানলে তোদের ভাড়া করতাম না, ওকেই ভাড়া করতাম যেই ছেলেটা তোদেরকে কুত্তার মতো মেরেছে। দাও। তোমার বাবার নাম শওকত রহমান? মৃত শওকত রহমান। দেখেছি, মৃত। মা বলেছে আমি যখন খুব ছোট তখন বাবা মারা গেছেন। সত্যি খুব দুঃখজনক। একটা কথা জিজ্ঞেস করি স্যার? হ্যাঁ। আপনার কোনো ছেলে নেই? একসময় ছিল, এখন নেই। এই একটা জায়গাতে আমার একটা দারুণ মিল স্যার। এবার বলুন স্যার, আমার কাজটা কি? তোমার কাজ হলো আমার এই প্রজেক্টটা শেষ না হওয়া পর্যন্ত আমার কোথায় ক্ষতি হচ্ছে, কি করলে আমার কোনো ক্ষতি হবে না, এই সব কিছু তুমি দেখবে। এই জন্য আমি ছাড়া তোমাকে কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হবে না। স্যার, আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন। আজ আমার জীবনের একটা অপেক্ষা শেষ হলো। আপনার জন্যই আজ মাকে গিয়ে বলবো, মা তোমার ছুটি। মা, মা আমার চাকরি হয়েছে, আমার চাকরি হয়েছে। মা তোমার ছুটি, মা তোমার ছুটি। তোর চাকরি হয়েছে রাজ? হ্যাঁ মা, হ্যাঁ আমার চাকরি হয়েছে। ওই মানুষটা কে রে যে তোকে চাকরি দিল? একজন ভালো মানুষ মা, তবে মানুষটার সাথে একটা জায়গায় ভীষণ মিল। মা, আমার যেমন বাবা নেই তেমনি মানুষটার ছেলে নেই। মা, তুমি ওই ভালো মানুষটার জন্য আল্লাহর কাছে দোয়া করে বলো মানুষটার জীবন থেকে ছেলে না থাকার শূন্যতার ব্যথাটা যেন ফুরিয়ে দেয়। অবশ্যই দোয়া করব। মামা, একজন অচেনা অজানা ছেলেকে এত বড় একটা দায়িত্ব দেওয়ার আগে তুমি আমাকে একবার জিজ্ঞেস করতে পারো। মনে করো ইচ্ছে করেই করিনি। ভালো, কিন্তু এত বড় একটা দায়িত্ববান চাকরি পাওয়ার জন্য ওর কোনো সার্টিফিকেট আছে? একটা, মাত্র একটা সার্টিফিকেট আছে। আর সেই সার্টিফিকেটটা হলো গুন্ডাদের হাত থেকে ও আমার জীবন বাঁচিয়েছে, আমার 10 কোটি টাকা সেভ করেছে। এরপর আর কিছু তোমার জানার আছে, বলার আছে? ওকে মামা, যা করেছো ঠিক করেছো, কিন্তু আমার শুধু একটাই কথা, ওই ছেলেটাকে নিয়ে ভবিষ্যতে আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না।
আজ এত বড় একটা ঘটনা ঘটে যাবার পরও কিন্তু আমি তোমাকে কোনো প্রশ্ন করিনি, জিজ্ঞেস করিনি তুমি কাকে সন্দেহ করছো। আর কেন করিনি জানো? আমি খুব ভালো করে জানি আজকের এই ঘটনার সাথে আমার কোনো না কোনো কাছের মানুষ জড়িত। সন্দেহের তীরটা কি আমার দিকেই? হ্যালো, কে? রজনী? হ্যাঁ রজনী। এখন কটা বাজে? 4:22। তোমাকে কটার মধ্যে আসতে বলেছি? কেন 8টার মধ্যে? দেরি করলে? দেরি করলে 1 ঘন্টার জন্য 10,000 টাকা করে ফাইন। বড়াপ্পু, আমি কোনো ফাইন চাই না, আমি তোমাকে 8টার মধ্যে। রহমান রহিম, সততা ফার্মাসিউটিক্যালস। আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত? বিয়ে করতে ভয় পাচ্ছেন? বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী? বিবাহিত জীবনে যতটুকু শক্তি থাকা দরকার তা আপনার নাই? কলহময় দাম্পত্য জীবন মুহূর্তে উত্তেজনা হয়ে মুহূর্তে নিস্তেজ? আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল? বিবাহিত জীবনে অসুখী? শক্তিমান পুরুষ হতে চান? সময় ও স্থায়িত্ব বৃদ্ধি করে সেবনের সাথে সাথেই রেজাল্ট। গোপন অঙ্গের শিথিলতা ও বক্ষতা দূর করে নার্ভগুলোকে আরো সতেজ, আরো শক্তিশালী করতে কস্তুরী গোল্ড, মূল্য মাত্র 2500 টাকা। তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে। একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি। আপনি কি কঠিন বাত ব্যথা বা প্যারালাইসিসে ভুগছেন? কোনো নামি দামি ডাক্তার দেখিয়ে কোনো ফল পাচ্ছেন না? তাহলে আজই চলে আসুন সততা ফার্মাসিউটিক্যালস। পুরুষের গোপনাঙ্গের লোশন 1200 টাকা, অর্শ ও পাইলস মূল্য 2050 টাকা, হাঁপানীয় শ্বাসকষ্ট মূল্য 1750 টাকা, বডি গোল্ড স্থায়ী 1500 টাকা, -10 মেদ ভুঁড়ি মূল্য 2000 টাকা, ব্রেস্ট ছোট ক্রিম মূল্য 1200 টাকা, ব্রেস্ট বড় ক্রিম মূল্য 1500 টাকা, ফর্সা করার ক্রিম মূল্য 1100 টাকা, হাইট প্লাস মূল্য মাত্র 2200 টাকা, HBS AG পজিটিভ জন্ডিস মূল্য 3200 টাকা, বাত ব্যথা মূল্য 1500 টাকা, শাহী মোদক মূল্য মাত্র 2000 টাকা। মহিলাদের আকর্ষণীয় ফিগারের ও বক্ষ ছোট বা বড় করার এক কোর্স নিন। আপনি কি হাঁপানি শ্বাসকষ্ট রোগে ভুগছেন? কোনো ঔষধ সেবন করে ফল পাচ্ছেন না? তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে। একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি। অর্থ নয়, সুস্বাস্থ্যই সকল সুখের মূল। আপনি কি রোগা পাতলা স্বাস্থ্য নিয়ে চিন্তিত? ভালো খাবার খেয়ে স্বাস্থ্যবান, মোটা হচ্ছেন না? স্থায়ী স্বাস্থ্যবান হন। আপনি কি লিকুরিয়া বা সাদা স্রাব, অনিয়মিত মাসিক, বাধক, বন্ধাত্ব রোগে ভুগছেন? কোন নামি দামি ডাক্তার দেখিয়ে কোনো ফল পাচ্ছেন না? তাহলে আজই চলে আসুন। আপনি কি HBS AG পজিটিভ বা জন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ যেতে পাচ্ছেন না? এই ভয়ঙ্কর রোগ মুক্তির জন্য আজই চলে আসুন। যোগাযোগের ঠিকানা সততা ফার্মাসিউটিক্যালস, মোবাইল 01786492330, 01706055323। দেশে বিদেশে ভিপি ও পার্সেল যোগে 100% গ্যারান্টি সহকারে ঔষধ পাঠানো হয়। তার মধ্যে বাসায় দেখতে চাই, আমার সামনে দেখতে চাই। ওকে, আমার মামনির অর্ডার অমান্য করার সাহস কোথায়? তুমি দেখবে জাস্ট 8টার মধ্যে তোমার ছেলে তোমার সামনে দাঁড়িয়ে আছে। মনে থাকে যেন আমার লক্ষ্মী ছেলে। আরে পুপু কিছু বলবে? না, তেমন কিছুই না, শুধু বলছি দেখি তুই কত তিরিং বিরিং করতে পারিস। কিছু মনে করো না পুপু, তুমি দেখতে দেখতে চোখে এক সময় চশমা পড়তে শুরু করবে, আর আমি আজ যেমন তিরিং বিরিং করছি একই রকম করতে থাকবো। যাই, বড় আব্বুকে সারপ্রাইজটা দেওয়ার জন্য সবকিছু 8টার আগে রেডি করতে হবে। কি হয়েছে রজনী? বলছি তুমি চলো তো। চল। আমার নামও সালমা চৌধুরী। এক সময় নাজমা বেগমও বাড়াবাড়ি করেছিল, আমার স্বার্থে ওকে আমি তাড়িয়ে দিয়েছি, আর তোকে তাড়াতেও
আমার বেশি সময় লাগবে না। কি ব্যাপার, সাজানো ড্রয়িং রুম, আজকে কার কি? রহমান, আয় রহমান। জি বড় সাহেব। রহমান, আজকে আজকে কোন দিন, কার কি? হ্যাপি বার্থডে টু বড় আব্বু। হ্যাপি বার্থডে টু ইউ। মুখের দিকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই, সোজা নিজের ঘরে চলে যাও, নতুন পাজামা পাঞ্জাবি রাখা আছে, পরে চলে এসো। আরে কেক কাটবে। কেক কাটবে? কি হলো বড় আব্বু? যাও। কি হলো? যাও। আরে যাও না, যাও তো, যাও। আব্বু, কেকটা এনে টেবিলের উপর রাখো। বড় আব্বু নামতে নামতে আমি সব ঠিক করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা। তোমার পছন্দ হয়েছে? লাল রংটা আমার খুব পছন্দের। সত্যি কথা বলতে ভয় পাও কেন? বলো, লাল রঙে আমার মনটা রাঙিয়ে রাঙা মন করে দিতে চাও? আমার সেই অতীত, আমার সেই স্মৃতি, আমার সেই কষ্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার বড় আব্বু, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটো। না, কাটো। আরে কাটো না, কাটো, কাটো না বড় আব্বু, কাটো, কাটো, কেক কাটো। আরে কাটো না। বড় আব্বু, পিছু ডাকিস না রজনী, অতীত মনে পড়ছে। বড় সাহেব, ডাক্তার কিন্তু আপনারে মদ খাইতে না করছে। রহমান, আজ ডাক্তারের কথা, তোর কথা, আমি কারো কথা শুনবো না। বিশ্বাস কর রহমান, আজ বুকের এই জায়গাটায় দারুণ ভাবে নাড়া দিয়েছে। এটা কোনো গান হলো? তোর জানা উচিত এই বাড়িতে তুই আর তোর চাকর বাবাই থাকিস না, আমরাও থাকি। তাই আমাদের পছন্দ অপছন্দের কথাটা মাথায় রাখতে হবে। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। জেনি, রজনী আমার মেয়ে, এই শওকত চৌধুরীর মেয়ে। আর এই গানের কথা বলছিস? এই গান আমার জীবনের গান, আমার হৃদয়ের কথা, আমার প্রাণের সুর। শওকত চৌধুরীর সামনে শওকত চৌধুরীর মেয়ের মুখে চর মেরে তুই যে অপরাধ করেছিস, তার জন্য একটা চর তোর শাস্তি হতে পারে না। সেই জন্য তোর অনেক বড় শাস্তি হওয়া উচিত।
বড়াবু, বড়াবু, তুমি জেনিকে কিছু বলো না। ও না হয় একটা ভুল করেছে। তোমার জন্মদিনে সেই ভুলটাকে ক্ষমা করে দাও বড়াবু, ক্ষমা করে দাও। বেশ, তোর কথায় ক্ষমা করে দিলাম। সালমা, তোর মেয়েটাকে একটু ভালো করে বুঝিয়ে দিস রজনীর অবস্থানটা এই বাড়িতে কোথায় আর কতটা শক্ত অবস্থান। বড় সাহেব, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। বস, বস এখানে, বস, বস। মামা আমার মুখে চড় মারলো, তার তুমি একটা কথাও বললে না। তুমি কেন বললে না? তুমিও চৌধুরীর মেয়ে আর আমি তোমার মেয়ে। মারে, অনেক কিছু বলার না থাকলেও করার আছে। তুই শুধু একটা কথা মনে রাখিস, তোকে আর জাফরকে এই চৌধুরী বাড়ির সাম্রাজ্যে রাজকন্যা আর রাজকুমার বানানোর জন্য আমি রাজরানীকে তাড়িয়েছি। আসল রাজকুমারকে তার অধিকার থেকে সেই ছোটবেলা থেকে বঞ্চিত করেছি। তাই রজনী যদি মনে করে উড়ে এসে বাসা বাঁধবে, সেটা ভুল। শোনা, তুই খুব কষ্ট পেয়েছিস না? কষ্ট পেয়েছিলাম বড়াবু, কষ্ট পেয়েছিলাম, কিন্তু তোমার বেশি বেশি আদর আমার সেই কষ্টটাকে ভুলিয়ে দিয়েছে বড়াবু। তুই আমার কথা বড় প্রিয়জন, তুই জানিস না শোনা, শুধুমাত্র তোর জন্য আমি আমার কষ্ট ভুলে আছি। তোমার আদর পেয়ে আমার কি মনে হয় জানো বড়াবু, যারই আদর পাওয়ার কথা ছিল সেই ছেলেটি কোনোদিন হয়তো জানবেই না বাবা হিসেবে তুমি কত ভালো বাবা। তুই শুধু এই কথাটা বলছিস, আমি ভাবি অন্য কথা। আমি ভাবি রাজন হয়তো আমার প্রতি প্রচন্ড ঘৃণা নিয়ে বড় হয়েছে, কিন্তু কিন্তু আমি আর মার কোলটা শূন্য করে দিতে চাইনি বলেই নিজের কাছে রাখিনি। রাজন হয়তো কোনোদিন জানবে না আমার কোনো দোষ ছিল না, সব দোষ ওর মার ছিল। ওর মার ছিল। তোর মামা যখন ফিরে এসে কিছু বলল না, জন্মদিনে কেক কাটা নিয়ে ব্যস্ত হয়ে গেল, তখনই আমি বুঝেছি তোর মোবাইল বন্ধ থাকাটা তোর ব্যর্থতার কারণ ছিল। নো মা, নো, আমার তো ব্যর্থ হবার কোনো কারণ ছিল না, কিন্তু এই রাজ নামের হারামির বাচ্চাই আমার 10 কোটি টাকা লোকসান করে দিল। আজ রাজ নামের একটি ছেলে তোর 10 কোটি টাকা লোকসান করে দিল। কাল হয়তো রাজন ফিরে আসবে, তাহলে পরশু আমাদের কি হবে বুঝতে পারছিস? তাই বলছি, নিজের জায়গাটা শক্ত করার জন্য উঠে পড়ে লাগ। মা, তোমার ভয় পাবার কোনো কারণ নেই। তুমি যা চেয়েছো তাই হবে। সামান্য এক রাজ মামাকে সেফ জোনে রাখতে পারবে না। আমাকে ডাকছেন? হ্যাঁ, আপনাকে আসেন। কি বলবেন বলেন। এটা কার প্রজেক্ট? চৌধুরী সাহেবের প্রজেক্ট। কোন চৌধুরী সাহেব? চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক শওকত চৌধুরীর প্রজেক্ট। কত কোটি টাকার প্রজেক্ট? 50 কোটি টাকার প্রজেক্ট।
যা বলার আমাকে বলুন। 50 কোটি টাকার প্রজেক্ট, 5 কোটি টাকা চাঁদা দিতে হবে, নইলে কাজ বন্ধ। মানে ওই চাঁদার অঙ্কটা একটু বেশি হয়ে গেল না? বেশি মনে হলে দিবি না। তোদের কোনো বাবা থাকলে আমার এই বন্ধ করে দেওয়া কাজটা চালু করে দিতে বলবি। ঠিক আছে ঠিক আছে, আমরা কোনো গন্ডগোল চাই না। আমার মামা আসবে, সেই সময়টুকু আপনাকে অপেক্ষা করতে হবে। কোনো অপেক্ষা না, 1 টাকাও কাউকে চাঁদা দেয়া হবে না। এই তুই কে? মালিক তোর বাবা নাকি? মনে করলে তাই। উত্তর পেয়েছিস, এবার ফুটে যা। এই তুই কিন্তু মার খাওয়ার ইচ্ছে করছিস। 1 মিনিট, আমার নাম পরিচয়টা দিয়ে দেই। আমি রাজ। আমার মা বলে মাস্তান পেটানো ভালো কাজ। আমি এখন যাই। কই যাইতেছেন দুলাভাই? কিসের দুলাভাই? আমার যাইতেছে। দিছি সব শালারে ভাগাইয়া। কে? তুমি। আসসালামু আলাইকুম স্যার। মামা ওই ওরা কারা ছিল? চাঁদাবাজ। মামা তুমিই বলো, আমরা এখানে 50 কোটি টাকার কাজ করছি, সব জায়গাতে চাঁদাবাজি আছে। সামান্য 5 কোটি টাকার জন্য শত্রুতা বাড়ানোর কোনো দরকার আছে? স্যার, কিছু মনে করবেন না। শত্রুর জন্ম দিয়ে নিয়ে কোনো কিছু ভাববেন না। আমি থাকতে কোনো চাঁদাবাজি হবে না, আর কাজও বন্ধ থাকবে না। আমি শুধু বলতে চাই, আপনাদের কাছে যদি 5 কোটি টাকা কোনো টাকা মনে না হয়, তাহলে ওই টাকা দিয়ে গরিব দুস্থ ছেলে মেয়েদের জন্য একটা স্কুল করে দেবেন। তুমি সুন্দর একটা কথা বলেছ, কিন্তু এই জন্য তোমাকে আর একটা কাজ করতে হবে। বলুন, আমাকে কি করতে হবে? আমার একটা খামার বাড়ি আছে, বিল্লা গুন্ডা নামে একটা গুন্ডা দীর্ঘদিন ওটা দখল করে আছে। ওই জমিটা তোমাকে উদ্ধার করে দিতে হবে। অবশ্যই দখল করে দেব। দে আমার 5 লক্ষ টাকা ফেরত দে। কাজের কাজ তো কিছুই করতে পারিসনি, উল্টো মামার সামনে ওই রাজকে হিরো বানিয়ে দিয়েছিস। হিরো। জাফর ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিকই আপনার কাজ করে দেব। ওকে, কিন্তু মনে রেখো, এটাই তোমাদের শেষ সুযোগ। নাও আউট আউট। রাত, তুই কাজটা করতে গিয়ে তোর জন্য বেশি বেশি শত্রু জন্ম দিচ্ছিস না তো? শত্রু প্রশ্নই ওঠে না। আমার হাতে একবার যে মার খায়, সে ভুল করেও আমার সামনে পড়বে না। না পড়লেই ভালো। আমার ভয়টা কেন জানিস?
তুই আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। মা, তুমি কোনো চিন্তা করো না, আমার সাথে তোমার দোয়া আছে না। রাত মাটি খবর দিয়েছে ওর কিছু টাকার দরকার, কালই গিয়ে ওকে কিছু টাকা দিয়ে আয়। হ্যাঁ? কি ব্যাপার? তুমি ইয়েস, আমি সেই মেয়ে যে আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছি। ভাইয়ার বুকে রজনী, ঘটনাটা কি? সরি। ইটস ওকে। ভাইয়া, ভাইয়া তুই? তোর ভাইয়া? হ্যাঁ। তা তোর সাথে পরিচয় হলো কি করে? একটা অ্যাক্সিডেন্ট থেকে টান দিয়ে আমার জীবন বাঁচিয়েছে। ভাইয়া এদিক থেকে খুব পারদর্শী। ভাইয়া, মা আমার জন্য কিছু দেয়নি? তাহলে এটা কি? চল রজনী, এক জায়গায় যেয়ে বসি, দেখি মা কি দিয়েছে। একসাথে খাবো। আমিও। কেন? গরিবের খাবার বদ জমাবে তাই? আমার অর্জন কিন্তু গরিব। চল চল। চামচটা। পায়েস? আমার মার হাতের পায়েস, একবার খেলে মুখে লেগে থাকবে। তাই? খেয়ে দেখ, নে। দারুণ তো। মাটি, একটা কথা বলি। একটা কেন, 5টা বল। এই বাটিটা না আমি আমার বড় আব্বুর জন্য নিয়ে যাই। আমার বড় আব্বু না পায়েস খেতে খুব ভালোবাসে। বেশ তো, নিয়ে যান। তুই কাকে আপনি বলছিস? হ্যাঁ, ও আমার ফ্রেন্ড, আমরা একসাথে পড়ি। তুমি বল তুমি। বেশ তো, আবার যখন দেখা হবে তখন তুমি বলবো। কোনো দামি হোটেলের না, আমার এক বান্ধবীর মায়ের হাতের বানানো। খুব মজা হয়েছে না? দারুণ মজা হয়েছে। আচ্ছা, তুমি 10 জনের তৈরি করা পায়েস খেয়ে বলতে পারবে আমার তৈরি করা পায়েস কোনটা? হ্যাঁ, মাত্র 10 জনের তৈরি করা পায়েসের কথা বলছো? 100 জনের তৈরি পায়েস থেকে আমি বলতে পারবো তোমার তৈরি পায়েস কোনটা। থ্যাংক ইউ জানাব। বড় আব্বু, এই বড় আব্বু, বড় আম্মুর কথা মনে পড়েছে? শোনা রে, তোকে একটা কথা জিজ্ঞেস করি। তোর বড় আম্মুর কি আমার কথা মনে পড়ে না? হয়তো পড়ে। আচ্ছা বড় আব্বু, তোমরা দুজন দুজনকে কি খুব বেশি ভালোবাসতে? তাই তো বড় বেশি অভিমান। জানি না এই অভিমানী শক্ত দেয়ালটা কবে ভেঙে পড়বে, কবে আবার তোমরা এক হবে। আমি কিন্তু সত্যি সত্যি অবাক হয়েছিলাম মা। অবাক খবর কি আছে? মেয়েটার বাবা নিশ্চয়ই পায়েস খেতে ভালোবাসে, তাই চেয়ে নিয়ে গেছে। তোর বাবা পায়েস খেতে খুব ভালোবাসতো, আমাকে বলতো 100 জনের পায়েস থেকে তোমার পায়েসটা আলাদা করতে পারবো। বাবার সবকিছু তোমার জীবনের গল্প হয়ে আছে, তাই না মা? অনেকটাই তাই। এবার বল, মাটি কেমন আছে? ভালো মা, ভালো। আর তোমার মেয়ে খারাপ থাকবে এটা হয়? ওই দেখ 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 মাটি। মাটি, এই মাটি,
তুই যদি মাটিকে ভালোবাসার কথা বলতে পারিস তাহলে তোকে চাইনিজ খাও। এটা কোনো ঘটনা হলো? এটাই ঘটনা। মাটি, তুই হঠাৎ করে সজীবের সামনে দাঁড়িয়ে ওকে ভালোবাসার কথা বলে ঘাবড়ে দিতে পারবি? শুধু ভালোবাসার কথা বললেই হবে না প্রেমেও ফেলতে হবে? আপাতত ভালোবাসার কথা। না পারার কি আছে, কিন্তু আমার লাভ। তোরা যা খেতে চাস খাওয়াবো। 100%? 200%। ঠিক আছে, যা। ওকে। আমি তোমাকে কিছু বলতে চাই। আমিও তোমাকে কিছু বলতে চাই। নিশ্চয় অন্য কোনো কথা। আমি তোমাকে ভালোবাসি। হাই হাই, আমিও তো তোমাকে ভালোবাসি। জোরে বলতে পারবে? কেন বলতে পারবো না? আচ্ছা, তুমি বলতে পারবে? কেন পারবো না? মাটি, আমি তোমাকে ভালোবাসি। সচিব, আমিও তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। আরে তুমি এখানে? হ্যাঁ, তোমাকে ভালোবাসার কথা বলার জন্য খাওয়ার বাজি ধরেছিলাম। মানে তুমিও যা আমিও তা? মানে এই মেয়ে, দেখে চলবে। অবশ্য তোমার বন্ধু যখন চাকর বাকরের মেয়ে, তখন তোমার কোয়ালিটিটা ভালো হওয়ার কথা না? এই, কত টাকা লাগবে? মানে আমাকে উপদেশ দেবার জন্য। হাত সবার সাথে থাকে। চল মাটি, চল। মেয়েটা তোমাকে ভয় দেখিয়ে গেল? মেয়েটা ভয় দেখিয়ে গেল, আর তুমি আমার বন্ধু হয়ে কি করলে? কেন রজনীকে থাপ্পড় মারলে না? ও, ওই মেয়েটার নাম তাহলে রজনী? বুঝেছি। মামার আদরে আদরে রজনী নিজেকে অনেক বড় কিছু ভাবতে শুরু করেছে। শোন, তুই আমার বোন, তাই এই বাড়িতে তোর চেয়ে রজনীর অধিকার কোনো দিনই বেশি হতে পারে না। ভাইয়া, ওই যে মহারানী। তারা আমাকে কিছু বলছেন? তোকেই বলছি, বল তুই জেনির সাথে কি ব্যবহার করেছিস? মুখে টেনে একটা থাপ্পড় মারা উচিত ছিল। ভদ্রতা দেখে মারিনি। আর কিছু বলার আছে? এই, তুই নিজেকে কি মনে করিস? আমি যতটুকু ঠিক ততটুকুই মনে করি। অনেক বেশি কিছু মনে করে ফেলেছিস তুই। মাটি দেখে দেখে পা ফেলিস, নইলে এমন হোঁচট খাবি যে পা ভেঙে কুড়াতে সময় লাগবে না। উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ। গেট লস্ট। এত পারিস, রজনীকে কিছু করতে পারিস না? আমি বুঝতে পারছি তোর কোনো ক্ষমতাই নেই। এই তোরা শোন। ওস্তাদ, ওকে তো চিনলাম না। কি বলতে এসেছিস? বলতে এসেছি কাল সকাল 10টার মধ্যে এই খামার বাড়ির দখলটা ছেড়ে দিবি। এই, তুই কে রে? আমাকে হুকুম করছিস? রাজ, আমার মা বলে তোদের মতো গুন্ডা মাস্তানদের উচ্ছেদ করাই আমার কাজ। মনে রাখিস, কাল সকাল 10টা পর্যন্ত তোদের জন্য লাস্ট টাইম। এরপর আমার সময় শুরু। গুড বাই। জানিস মা, ছেলেটা আমাকে মুগ্ধ করে দিচ্ছে। ফুপু, চা এনেছো? আপনার চা। আজ তো একবার মনে হচ্ছিল বুকে জড়িয়ে নেই। নিলে না কেন? বাধা ছিল কোথায়? রাস্তার ময়লাটা বুকে জড়িয়ে নিয়ে দামি পোশাকটা নোংরা করলে বুঝি ভালো হতো? ফুপু, সম্পূর্ণ উল্টোটাও তো হতে পারতো। মানে কি
বলতে চাইছো তুমি? এমনও তো হতে পারতো বড় আপুর বুকের ভেতর নিজের সন্তানকে বুকে জড়িয়ে না নিবার যে কষ্টটা আছে সেই কষ্টটা তো দূর হয়ে যেতে পারতো। দেখ তোমার হ্যালো, কে? রাজ। ও রাজ, সেই রাজ যে ডিসুম ডিসুম করে আমার বরাবর জীবনটা বাঁচিয়েছিলে, সেই রাজ যে চাঁদাবাজদের মেরে তাড়িয়ে দিয়েছ, সেই রাজ যে খামার বাড়িটা দখলে নিয়ে বস্তির ছেলে মেয়েদের স্কুল তৈরি করে দেবার কথা বরাব্বুকে বলেছ। হ্যাঁ, আমি সেই রাজ। স্যারকে বলুন কাল সকাল 10টার মধ্যে খামার বাড়ি দখল হয়ে যাবে। আচ্ছা, তুমি কার মতো মারামারি করো? সালমান খান, আমির খান না শাহরুখ খান? আমি আমার মতো মারামারি করি। বুঝেছি, এই জন্যই তুমি বড় আবুর নজর কেড়েছ। তবে শুনো, কিছু মনে করবে না, এই জায়গাটা শুধু আমি আমার জন্য রাখতে চাই। জমি দখলের মতো বড় আব্বুর মনটা কখনো দখলের চেষ্টা করবে না। নাও, বড় আব্বুর সাথে কথা বলো। ও শোনো শোনো শোনো, তোমাকে দেখিনি, পরিচয় হয়নি, আমি তোমাকে তুমি তুমি বলতে শুরু করে দিয়েছি। মনে কিছু করনি তো? না। ওকে, বড়াপু কথা বলো। হ্যাঁ রাজ। স্যার, কাল সকাল 10টার পর জমিটা আপনার হয়ে যাবে। গুড, তোমার সাথে কাল সকালে দেখা হবে। রাখি। বড়াপু, এক মিনিট। হ্যাঁ রাজ, একটু কথা বলো। হ্যালো, কাল আমার সাথে তোমারও দেখা হবে। বাই বাই। হানিফ গুরু, কয়টা বাজে রে? এই তুই ক 10টা 10। 10টা বাজতে এখনো 1 মিনিট বাকি, তাই বলছি এই 1 মিনিট এখনো তোদের সময়। 1 মিনিট পর থেকে শুরু হবে আমার সময়। যা করার ডিসিশন নে। 30 সেকেন্ড বাকি। 40 সেকেন্ড, 45 সেকেন্ড, 50 সেকেন্ড, 55 সেকেন্ড, 56, 57, 58, 59, 60। আবার খেলা শুরু হয়ে গেছে। জানি আমাকে কিছুই করতে হবে না, রাত একাই 100। আমি তোমা ভাই লুকোচুরি খেলা, লুকোচুরি মুহূর্তে
নাকি? আরে আপনি কথা বলবো না। কেন? অন্যায় কি করলাম? দ্বিতীয়বার দেখাতে তুমি বলার কথা ছিল। ও তাই? তাহলে তুই ওকে আগে থেকে চিনি? অবশ্যই। বড়াপু, যেদিন তুমি ওর মায়ের হাতে পায়েস খেয়েছিলে, ভালো হয়েছিল? হ্যাঁ রাজ, অনেক বছর পর তোর মায়ের হাতে পায়েস খেয়ে মনে হয়েছিল আমার বড় আম্মুর কথা মনে পড়েছিল। আর মাকে যখন বলছিলাম, মা বলছিল আমার বাবাও নাকি মায়ের হাতে পায়েস খেতে খুব ভালোবাসতো। স্মৃতির পাতা উল্টালে কষ্টই বাড়বে। যাক, এবার স্কুলটা তাহলে হচ্ছে। তুমি খুশি তো? জি স্যার। চলো চলো চলো। কামিন কামিন। মা, মা এসো। কি হলো মা? হ্যাঁ, শুধু কি তাকিয়ে থাকবে? রজনী প্রথম তোমার বাড়িতে এলো, কথা বলো। সুন্দর, চাঁদের মতো সুন্দর তুমি। মা জানো, হ্যাঁ, ওর বড় আপু আমাকে বুকে জড়িয়ে নিয়েছিল বলে ও আমার আদরের ভাগ নিতে চাচ্ছে। তাই? এসো। আমি এক গরিব মা, আদর দেওয়া ছাড়া আমার কাছে আর কিছুই নেই। আপনিও মিথ্যে বলছেন। কে বললে কিছু নেই? আপনার অনেক বড় কিছু আছে। কি আছে আমার? রাজের মতো ছেলে, মাটির মতো মেয়ে। তবে একটা জিনিসের অভাব আছে। কিসের জিনিস মা? শুধুমাত্র ছেলের বউ নেই। ও, খুঁজে খুঁজে ভালো জিনিসটার কথাই বলেছে মা। শোনো, বউ পুষতে টাকা লাগে, টাকা। কত টাকা লাগে আমাকে বলো, বড় আব্বুকে বলে তোমার বেতন বাড়িয়ে দেব। তবুও বলি মা, গরিবের সাথে কোনো মেয়ে বিয়ে করতে চায় না। যদি চায় তাহলে দেবেন? তেমনটা কে? বলুন দেবেন? দেব। কথা দিচ্ছেন তো? কথা দিলাম। মা, ওঠো। পাগল মেয়ে। চলো, স্যার হয়তো তোমার জন্য অপেক্ষা করছে। যাই মা। যাই বলতে নেই, বলো আসি। আসি। এসো। চলো। খোদা হাফেজ। সত্যি বলছি বাবা, রাজের মার আদরটা আজ আমার জীবন থেকে মার আদরের যে শূন্যতাটা ছিল সেটা পূরণ করে দিল। আজ মনে হলো মায়ের আদরের কাছে কারোর আদরের কোনো তুলনা হয় না। রমান, রজনী কি বললো শুনেছিস? আমি সেই ছোট্টবেলা থেকে রজনীকে এত আদর করলাম, আর রাজের মার সামান্য আদরে আমার এত বছর আদরকে ভুলিয়ে দিল। আগে যদি জানতাম তাহলে আমার এত বড় শত্রুর কাছে রজনীকে কখনো যেতে দিতাম না। ভাইয়া, ওই মাটাকে শত্রু বলছো কেন? বলো রজনী বেঈমান। তাই তোমার এত বছরের স্নেহ, মমতা, ভালোবাসাকে গরিব মায়ের কাছে বিক্রি করে দিয়েছে। বুঝতে যখন পেরেছো, সত্যটা যখন তোমার চোখের পর্দা সরিয়ে দিয়েছে, তখন আবেগের সীমানা থেকে বেরিয়ে এসো। স্বীকার করে নাও, গরিবের ভালোবাসা গরিবের জন্য। স্বীকার করে নাও, তুমি সেই ছোট্টবেলা থেকে কাককে ময়ূর পুচ্ছ লাগিয়ে ময়ূর বানানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে।
আমি থাকবো না বড় আব্বু। আমার যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। আমাকে ছেড়ে তুই চলে যাবি? হ্যাঁ? তুই চলে যাবি এই আমাকে ছেড়ে? হ্যাঁ, এই বড় আব্বুকে ছেড়ে? আমি তো তোমার কেউ না, আমি তো বেঈমান। আমি তোমার স্নেহ মমতা ভালোবাসাকে অপমান করেছি, ছোট করেছি। তাই কোন অধিকার এখানে থাকবো? অধিকারের প্রশ্ন তুলছিস না? এতগুলো বছর ধরে তোর আমার মধ্যে যে সম্পর্কের সেতু বন্ধন তৈরি হয়েছে, সে অধিকারটা তুই কি করে অস্বীকার করবি? হ্যাঁ, অস্বীকার আমি করিনি বড় আব্বু, অস্বীকার তোমরা করেছো। তোমরাই বলেছো যে আমি তোমার স্নেহ মমতা ভালোবাসার সম্পর্ককে ছোট করেছি, তোমার এত বছরের ভালোবাসাকে অসম্মান করেছি। বোকামি। হ্যাঁ, রাগ হয়েছে, রাগ, ওদের কথা রাগ হয়েছে। তুই কি জানিস, তুই এখান থেকে চলে গেলে আমি একা হয়ে যাব। তোর বড় আম্মার উপর আমি যে ভুল করেছিলাম, সে ভুলটা তুই ওদের কথায় আমার উপর করিস না, আমার উপর করিস না। একদিন এই সালমার কথা বিশ্বাস করে আমি তোর বড় আম্মুর সাথে সম্পর্ক ছিন্ন করেছিলাম। তাই ওই সালমার কথায় রাগ করে তুই তোর বড় আব্বুকে ত্যাগ করতে চাস না? এই বয়সে তুই যদি আমাকে একা ফেলে চলে যাস, তাহলে আমি বাঁচবো না। এই বয়সে আমি কার কাঁধে ভর দিয়ে দাঁড়াবো? তুই যে আমার ছেলে, তুই যে আমার মেয়ে, তুই যে আমার বেঁচে থাকার শক্তি। আমি যাব না, ওরা যা বলে বলুক। আমি আমার বড় আব্বুকে একা করে দিয়ে কোথাও যাব না, কোথাও না। কিন্তু আজ তোমাকে একটা কথা বলতে হবে বড় আব্বু। বড় আম্মু যে নির্দোষ ছিল, তুমি ফুপুর কথা বিশ্বাস করে ভুল করেছিলে। এই সত্যটা তুমি জানলে কি করে বড় আব্বু? শুনতে চাস? এই তো সেদিন রাত তখন 12টার মতো হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ভালো লাগছিল না, ভাবলাম সালমার সাথে একটু কথা বলি। ওর রুমে ঢুকতেই আজ তোদের কাছে জীবনের একটা সত্যি কথা বলতে চাই। তোদের মামা আমার সৎ ভাই। আমি বাবার অবাধ্য হয়ে তোর বাবাকে বিয়ে করেছিলাম বলে তোদের নানাজান বেঁচে থাকতে সব সম্পত্তি তোদের মামার নামে লিখে দিয়েছিল। সেই দিন থেকে এই সম্পত্তির মালিক হবার জন্য আমি জেদ করলাম। এর মধ্যে তোদের নানাজান মারা গেল, 1 বছরের মধ্যে তোদের বাবাও মারা গেল। মার কথা মতো তোদের মামা আমাকে তোদের সহ এই চৌধুরী বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো। কিন্তু চৌধুরী বাড়ি কোনো কিছুতেই আমার তেমন কোনো অধিকার ছিল না। সব কিছুতেই নাজমা ভাবির কর্তৃত্ব দিনের পর দিন বেড়ে গেল। আমি স্থির করলাম শওকত চৌধুরীকে পাগল করে দেবার একমাত্র পথ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ টেনে আনা। কিন্তু আমার চাওয়াটা আজ পর্যন্ত সত্যি হলো না। তাই তোর কাছে মা হিসাবে শুধু একটাই চাওয়া, আমি এই চৌধুরী বাড়ির সবকিছুর মালিক হতে চাই, মালিক হতে চাই। মা, ওয়েট অ্যান্ড সি। আমি তোমাকে কথা দিচ্ছি, একদিন আমরা সবাই এই চৌধুরী বাড়ির সমস্ত কিছুর মালিক হব। তোমার বাবা তোমার সাথে যে বেইমানি করেছিল তার প্রায়শ্চিত্ত করবে আমার সব শয়তান মামা শওকত চৌধুরী। তোমার জীবনের এত বড় শত্রুকে চেনার পরও তুমি চুপ করে আছো? একবারও কি ভাবতে পারছো ফুপু তোমার জীবনটা নষ্ট করে দিয়েছে? সেই শত্রুকে কোনো শাস্তি না দিয়ে এখনো তাদের এই বাড়িতে থাকতে দিয়েছো?
থাকতে দিয়েছি কারণ মৃত্যুর সময় মাকে কথা দিয়েছিলাম, সালমা যত অন্যায় করুক, যত বড় অপরাধী করুক না কেন, ওকে কোনো শাস্তি দেব না, এই বাড়ি থেকে তাড়িয়ে দেব না। বড় আব্বু, এখনো তুমি এইভাবে নীরব ভূমিকা পালন করতে পারছো? পারতে যে আমাকে হবে। মৃত্যুর সময় মার শেষ চাওয়া, আমিও কথা দিয়েছিলাম, সেই কথা অমান্য করি কি করে? তোমার তুলনা হয় না বড় আব্বু। বড় আব্বু, বড় আব্বু, তোমার তুলনা হয় না। তোমার তুলনা শুধু তুমি, তোমার তুলনা শুধু তুমি বড় আব্বু। সত্যি কি জানো, তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তোমাকে নিয়ে আমি অনেক ভেবেছি, কিন্তু আমার কল্পনার মানুষটিকে সত্যি সত্যি এভাবে পেয়ে যাব, তুমি আমাকে এভাবে আদর দেবে, আর তোমার আদরে আদরে আমার জীবনটা রাঙিয়ে রাঙা মন করে দিলে। আমাদের রাঙা মনকে আরো রঙিন করে মার আশাকে পূর্ণ করার জন্য, আমাদের ভালোবাসাকে পরিপূর্ণ করার জন্য তোমাকে বিয়ে করে আমার ভাঙা ঘরকে এই এক টুকরো চাঁদকে দিয়ে আলোকিত করার জন্য আমার ঘরে নিয়ে যাব। তাড়াতাড়ি করো, বুঝে বেশি তোমার ঘরে যাবার জন্য মনের অজান্তে আমার এই মনটা আজ ব্যাকুল হয়ে আছে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে বললাম, সজীব, তুই যদি আজ মাটিকে বলতে পারিস, মাটি আমি তোমাকে ভালোবাসি, তাহলে মাটিকে সহ চাইনিজ খাওয়াবো। বলো, বলতে তো মানা করিনি। মাটি, সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি। এই শোনো, শোনো আমাকে। মাটি, এই মাটি। তোমার প্রথম মাসের বেতন, আমি তোমার যতটুকু পরিচয় পেয়েছি, মার প্রতি তোমার যতটুকু শ্রদ্ধা ভক্তি দেখেছি, তাতে জানি প্রথম মাসের বেতনটা মার হাতে তুলে দেবে। মার খুশি কিন্তু সন্তানের জন্য দোয়া, আশীর্বাদ। আমি মার হাতে তুলে দেব স্যার। মা তো শুধু আমার জন্য মা না, আমার বেঁচে থাকার পৃথিবী। খোদার পরেই আমার জীবনে আমার মা। মা, 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 মা তো কখনো ঘরের বাইরে যায় না। মার পরনে রঙিন শাড়ি, আব্বাজান, আজ আপনার একমাত্র নাতির জন্মদিন। এই দিনটাতে আমি রাজকে পৃথিবীর মুখ দেখিয়েছিলাম, তাই আপনার কাছে জন্মদিন বলতে এসেছি। আপনি আল্লাহর কাছে বলুন আমার রাজকে যেন ওর বাবার চেয়েও বড় করে দেয়, বড় করে দেয়। আমিন।
মা তুমি কি করলে মা? কেন তুমি নিজেকে সন্তানের চোখে কলঙ্কিনী বানালে মা? তুমি শোনো মা, আমার প্রথম বেতনের যে টাকা তোমার হাতে তুলে দিতে চেয়েছিলাম, সেই টাকা দিয়ে আমি মদ খাচ্ছি মা, মদ খাচ্ছি। মা তুমি বলে যাও যে আমি সবার কাছে বলেছি খোদার পরে আমার মা। সেই তুমি কেন আমাকে সেই শ্রদ্ধা ভরা মন থেকে শ্রদ্ধাকে সরিয়ে দিয়ে তোমার প্রতি ঘৃণা ধরিয়ে দিলে? গাড়ি থামা, গাড়ি থামা। শালার আজ হিরোগিরি ছুটিয়ে দেবো। নাম সবাই। মামার চোখে তুই হিরো হয়েছিলি না? হিরো হিরো। আমাকে মারো প্লিজ, আমি হাত জোর করে বলছি, আমাকে মারতে মারতে মেরে ফেলো আমাকে। আমি বলেছি তো আমাকে মারো, আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। মারো, মেরে ফেলো আমাকে। ভাই আর মাইরেন না, অনেক হয়েছে। শালায় মইরা গেলে আমরা আবার মামলা খামু। চল। হ্যাঁ চলেন। তোমরা আমাকে শেষ করে দিয়ে যাও। এক বুক যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার চেয়ে আমাকে মুক্তি দিয়ে যাও, আমাকে মুক্তি দিয়ে যাও। রাজ, রাজ, তুই অবস্থা কে করলো? হ্যাঁ বাবা, এত রক্ত। আমি তো মরতেই চেয়েছিলাম, আমি তো করুণা চাইনি, যন্ত্রণা থেকে মুক্তি চেয়েছিলাম। যন্ত্রণা থেকে মুক্তি চেয়েছিলি? কিসের যন্ত্রণা বল, কিসের যন্ত্রণা? তুমি জিজ্ঞেস করছো কিসের যন্ত্রণা? তুমি আমার বুকের ভিতর যন্ত্রণা জন্ম দিয়ে আবার তুমি জিজ্ঞেস করছো কিসের যন্ত্রণা? আমি তো যন্ত্রণার কারণ। হ্যাঁ তুমি। সেই জ্ঞান হওয়ার পর থেকে বলতে গেলে বলতে হয় যেদিন তোমাকে মা বলে ডাকা শিখেছি সেদিন থেকে জেনেছি আমার বাবা নেই। সেই ছোটবেলা থেকে আমি তোমাকে বিধবার বেশে দেখেছি, কিন্তু আমি জানতাম না আমার মা রঙিন শাড়ি পরে রাতের অন্ধকারে ঘরের বাইরে যায়। চুপ কর রাজ, চুপ কর। কেন চুপ করব? তুমি কি অস্বীকার করতে পারবে তুমি আমার চোখের আড়ালে রঙিন শাড়ি পরো না? তুমি কি অস্বীকার করতে পারবে আমার বুকের ভেতর আমার খোদার পরে সেই মাকে খুন করে তুমি ঘৃণার জন্ম দাওনি? না দেইনি, আমি তোর যেই মার সেই মাই আছি। কোনো পাপ তোর মাকে স্পর্শ করতে পারিনি। তাহলে বলো তুমি কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে, কার কাছে গিয়েছিলে? বলেছি সন্তানের আদালতে আজ তুই আমাকে আসামি করে দাঁড় করিয়েছিস, তাই এত বছর যে সত্যটা আমার বুকের ভেতর পাথর চাপা দিয়ে রেখেছিলাম সেই সত্যটা আজ তোকে বলতে হবে। রাজ, আমি বিধবা নই, আমার স্বামী মানে তোর বাবা
বেঁচে আছে। আমি বছরে 3 বার রঙিন শাড়ি পরি, তোর বাবার জন্মদিনে, আমাদের বিবাহ বার্ষিকীতে, আর আজ রঙের শাড়ি পরি তোর জন্মদিনে তোর দাদার কবরে গিয়েছিলাম তোর জন্য দোয়া চাইতে। মা, মা গো, মা গো, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে অবিশ্বাস করে যে পাপ আমি করেছি, সেই পাপের শাস্তি তুমি আমাকে দাও মা, দাও। নাইলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না মা, আমাকে ক্ষমা করবে না। শওকত চৌধুরী, মিস্টার শওকত চৌধুরী, আপনি বেরিয়ে আসুন। কে তুই? এই ড্রয়িং রুমে ঢুকে চিৎকার চেঁচামেচি করছিস কেন? আমি রাজন, শওকত চৌধুরীর স্ত্রী নাজমা চৌধুরীর সন্তান। এতগুলো বছর পর এ কি শুনলাম? মিথ্যে কথা বলতে হবে। শওকত চৌধুরীকে ডেকে দিন, তাকে বলুন আমি আমার মার হয়ে কৈফিয়ত চাইতে এসেছি। তুমি কার কাছে কৈফিয়ত চাইতে এসেছো বাবা? এই বাড়িটা এখন তোমার বাবার বাড়ি না, আমাদের কাছে বিক্রি করে দিয়েছি। বলে কি? এই তো 40 দিন আগে মানুষটাও মারা গেছে। আমরা 40 খেতে গিয়েছিলাম। ভদ্রলোকের দ্বিতীয় স্ত্রীর সন্তানরা ওদের বাড়িতে আমাদের দাওয়াত করেছে। এখন আর কি করবে বাবা? তোমার মাকে বলো তোমার বাবা বেঁচে নেই। ব্যাপারটা তো রজনীর বাবাকে জানাতে হয়। মা, মা, আমি ডিস্কোতে যাচ্ছি, ফিরতে রাত হবে। তুমি প্রায় বন্ধুদের সাথে ডিস্কোতে যাচ্ছ, অনেক রাতে বাসায় ফিরছো। এটা কিন্তু ঠিক না। বড় আব্বুর একটা সম্মান আছে। এই জ্ঞানটা কি তোমার কাছ থেকে নিতে হবে? আমিও দিতে চাইনি। দেখলাম তোমার ডিস্কোতে যাওয়ার অভ্যেসটা বদ অভ্যাসে পরিণত হচ্ছে, তাই বাধ্য হলাম। শোনো, তোমাকে একটা কথা বলি, নিজের চরকাতে তেল দাও। আমাকে নিয়ে ভাববার মতো আমার ভাই আছে, মা আছে। তাহলে তুমিও শোনো জেনি, এমন একটা সময় তোমার জন্য অপেক্ষা করছে। তোমাকে এত বেশি কাটতে হবে, এত বেশি। চোখের পানি মোছার জন্য হাতের কাছে কিছুই খুঁজে পাবে না। একান্তই যদি কিছু খুঁজে না পাই, তুমি না হয় মুছিয়ে দিও। এত দেরি হলো যে? আর বলো না, ওই চাকরের মেয়েটা আমাকে জ্ঞান দান করছিল। ঠিক আছে, ওঠো। চলো। জেনি, নামো। জানতাম তোকে কোথাও খুঁজে না পাওয়া গেল, এই রাস্তা দিয়ে তুই আসবি। তাহলে এটাই তোর সোনার ডিম পাড়া হাঁস? দে টাকাগুলো দে। সোনার ডিম পাড়া হাঁসের কথা বলে অনেক দিন ঘুরিয়েছিস, আজ হয় টাকা, না হলে হাঁসটাকেই দিয়ে দে। সোহেল, ওরা কি বলছে? ঠিকই বলছি, তোমার কথা বলে ও আমার কাছ থেকে 1 লক্ষ টাকা লোন করেছে। জেনি, সেই টাকাগুলো দেওয়ার জন্য আমি তোমার কাছে কিছু টাকা লোন চেয়েছিলাম। ভাই প্লিজ আর কয়েকটা দিন সময় দে। আসলে জেনিদের হঠাৎ একটা বিপদ হয়ে গেছে। তুমি এত নীচ,
এত জঘন্য! তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। প্রেম করেছো, লোনের টাকা শোধ করে যাবে না, শোধ করে যাও। কে বলছিস তুই? সোহেল এত বড় বাজে ছেলে? হ্যাঁ মা, ও অনেক বাজে ছেলে। আমাকে দেখিয়ে সে টাকা ধার করে জুয়া খেলেছে। এই মুহূর্তে মনে হচ্ছে মা, রজনী আজ আমাকে যাবার সময় ঠিক কথাটাই বলেছিল। আজ আমি বলতে বাধ্য হচ্ছি মা, রজনীর মতো তুমি যদি আমার চলাফেরা নিয়ে আমাকে একটু শাসন করতে, তাহলে আজ আমাকে এত বড় বিপদের সম্মুখীন হতে হতো না। তুমি কি জানো, আমি যদি পালিয়ে আসতে না পারতাম তাহলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। মারে, তুমি আমাকে স্পর্শ করবে না। একই বাড়িতে থেকে রহমান মামা চাকর হয়ে তার মেয়েকে যেভাবে বড় করেছে, তুমি তার কিছুই করনি। তুমি কোনোদিন আমাকে ঠিক মতো চলতে বলনি। রজনী, তুমি ঠিকই বলেছিলে, আমার কান্নার সময় আমার চোখের পানি মোছার মতো কেউ থাকবে না। রাতটাও শেষ হলো না। রজনী, তোমার কথাটাই তো আমার জীবনের সত্যি হলো। রাজ, কাঁদছিস কেন বাবা? তোকে বুঝি অপমান করে তাড়িয়ে দিয়েছে? মানুষটা বেঁচে থাকলে তো তাড়িয়ে দেবে। বাবা বেঁচে নেই মা। মা, মা তোমার কি হচ্ছে? মা, 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 মা! ভাইয়া, 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 মার কি অবস্থা? ডক্টর দেখছে। ঠিক আছে, তুমি এখানে থাকো। ঠিক আছে স্যার। ডাক্তার সাহেব, মাকে কেমন দেখলেন? ব্রেন স্ট্রোক করেছিল, এক সাইড প্যারালাইজ হয়ে গেছে। শুধু তাই নয়, বাক শক্তিও হারিয়ে ফেলেছে। তাই তোমার মা কথা বলতে পারছে না। ডাক্তার সাহেব, আমার মা কি আর ভালো হবে না? আমার মা কি কোনোদিন কথা বলতে পারবে না? ভালো হবে না, কথা বলতে পারবে না, এমন কথা আমার পক্ষে বলা সম্ভব না। যেহেতু চিকিৎসা পদ্ধতির অনেক উন্নতি হয়েছে, ভালো স্পেশালিস্ট দেখালে তোমার মা ভালো হয়ে যাবে, কিন্তু এর জন্য প্রচুর টাকার দরকার। ডাক্তার সাহেব, আমরা কি মায়ের সাথে দেখা করতে পারি? ঠিক আছে, তোমরা যাও। আয়। মা, তুমি কথা বলতে পারো মা? তোমার রাজকে, তোমার মাকে
আবার তুমি নাম ধরে ডেকে তোমার বুকে জড়িয়ে নিতে পারবে মা। ভাইয়া সত্যি কথা বলেছে মা, তুমি আবার আবার সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে মা। মা তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না, আমি তোমাকে ভালো করে তুলবই মা। তোমার জন্য আমি আমার স্যারের কাছে ভিক্ষে চাইবো মা, ভিক্ষে চাইবো। তুমি আমাকে এখানে ডেকেছো কেন? ডেকেছি এজন্য যে আমার বোন জেনি আসলে তোমাকে খুব খুব বেশি ভালোবাসে। আমি সব কথা শুনেছি, তুমি কোনো চিন্তা করো না, তোমাদের সব সমস্যার সমাধান করে দেব আমি। কিন্তু আর জেনিকে কষ্ট দেবে না। তোমরা দুজন দুজনকে আর কখনো ভুল বুঝবে না, একসাথে চলবে বাকি জীবন। আমি আসি, তোমরা কথা বলো। সরি, আর কখনো এরকম হবে না। কি বলছিস রহমান? সত্যটাই কইতেছে, আপনার সন্তান রাজন আইছিল, আপনার বোন ওই রাজনরে কইয়া দিছে আপনি সবকিছু বিক্রি করে চলে গেছেন। এই তো কয়েকদিন আগে আপনি মারা গেছেন। আপনার বোন আপনার 40 দাওয়াত খাই আইছে। সালমা! এই সালমা, এই তোর সাথে আমার কিসের শত্রুতা বলতো? যে শত্রুতার জন্য তোর প্রতি বিশ্বাসের সুযোগ নিয়ে আমার জীবন থেকে আমার নাজমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছিস, আমার সুখের ঘর ভেঙে দিয়েছিস। আমি বাবার কথা অমান্য করে মার কথা রাখতে গিয়ে তোকে এই বাড়িতে আশ্রয় দিয়ে কি আমি অন্যায় করেছিলাম? কোনদিন তোকে সৎবোন মনে না করে এই বুকে টেনে নিয়েছিলাম, সেটাই কি আমার অপরাধ ছিল? নাকি নিজে সুখী হতে পারিসনি বলে আমার সুখকে তুই সহ্য করতে পারিসনি? তোর ঘর করা হয়নি বলে তুই আমার ঘরকে ভেঙে দিয়েছিলি। আমি তোর সবকিছু জানার পরও তোকে ভালো হবার অনেকবার সুযোগ দিয়েছি। আজ আর কোনো সুযোগ নয়, আজ আর কোনো ভালোবাসা নয়। আজ এই মুহূর্ত থেকে আমি অন্য এক শওকত চৌধুরী। তাই আমার স্পষ্ট কথা, সকালে উঠে যেন আমি তোদের মুখ না দেখি। বড়াপ্পু, না বড়াপ্পু, না আজ একটু খেতে দে সোনা। না, তোমার এরকম আবদার আমি অনেক শুনেছি, তাই আজ তোমার কোনো আবদার আমি শুনবো না। তোমাকে এক ফোঁটা মদও খেতে দেব না। তুই কেন বুঝতে পারছিস না সোনা? আমার বুকের ভেতরে আজ কষ্টটা কত বেশি। স্বার্থের জন্য একটা জীবন্ত মানুষকে তার সন্তানের কাছে মেরে ফেললো। সেই সন্তানের জন্যই তোমাকে সুস্থ থাকতে হবে বড় আপু। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার রাজনকে যেমন করে হোক, যেভাবেই হোক, আমি তোমার কাছে খুঁজে আনবই। পারবি? পারবি তুই খুঁজে আনতে? আমার রাজনকে তুই খুঁজে আনতে পারবি? বলছি তো, তোমার রাজনকে তোমার কাছে খুঁজে আনবই বড় আপু। সোনা, আমার সোনা। রাজ, মা, মার কি অবস্থা হয়েছে? মা স্ট্রোক করেছিল, মা এখন কথা বলতে পারে না। ডাক্তার বলেছে ঢাকায় নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করালে মা আবার কথা বলতে পারবে। এর জন্য অনেক টাকার প্রয়োজন। রজনী, তোমার বাবাকে বলবে আমার মায়ের চিকিৎসার জন্য এই টাকাগুলো দিয়ে সাহায্য করতে।
এমন করে বলো না তো। মার জন্য যত টাকার প্রয়োজন হয় আমি বড় আব্বুর কাছ থেকে এনে দেব। এবার বলো, তুমি আমার আব্বুর জন্য একটা কাজ করবে? একটা কেন, 1000টা কাজ করে দেব। তুমি আমার মার জন্য করবে আর আমি তোমার বাবার জন্য করতে পারবো না? বলো কি করতে হবে? তুমি আমার বড় আব্বুর জীবন থেকে তার হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে এনে দিতে হবে। চেষ্টা করব। চেষ্টা নয়, কথা দিতে হবে। কথা দিলাম, এনে দেব। তাহলে তাহলে বড় আব্বুর কাছে চলো। চলো। রজনী ওর বড় আব্বুকে অনেক বেশি ভালোবাসে, তাই তো তোমার মাকে যেমন সুস্থ করে তুলতে চাও, তেমনি রজনী মনে করে আমার জীবনে আমার সন্তান ফিরে আসুক। স্যার, এই মনে করাটা ওর জন্য 100% ঠিক স্যার। আমি রজনীকে কথা দিয়েছি স্যার, আপনার সন্তানকে আমি খুঁজে এনে দেবো স্যার। তুমি খুঁজে এনে না দিতে পারলেও আমি তোমার মাকে সুস্থ করার সব ব্যবস্থাই করব। তুমি একদিন আমার জীবন বাঁচিয়েছিলে, তাই তোমার মার জন্য আমি মন থেকে অনেক কিছু করব। আমি বলছি তোমার মা সুস্থ হবে, ভালো হয়ে যাবে। স্যার, এই কথাটা একবার, শুধুমাত্র একবার আমার মার সামনে গিয়ে বলবেন, তাহলে আপনার কথাতে আমার মা বিশ্বাস করবে, মা আবার সুস্থ হয়ে উঠবে। যাব, অবশ্যই যাব। আসুন স্যার। চলো বড় আব্বু। হ্যাঁ। মা, মা, ভাইয়া স্যারকে নিয়ে এসেছে। স্যার, উনি হচ্ছেন আমার মা। জানেন, আমার বাবা আমার মাকে অন্যায়ভাবে তার সাজানো সুখের সংসার থেকে বের করে দিয়েছিল। স্যার, আমার মায়ের মুখের দিকে তাকিয়ে একটাবার বলুন না, আমার মা কি কোনো অন্যায় করতে পারে? আমার মা কি কোনো অপরাধ করতে পারে? বলুন না স্যার। না, পারে না। কিন্তু এই মানুষটা আমার মাকে অপরাধী সাজিয়ে স্বামী স্ত্রী বন্ধনে সুতো কেটে দিয়েছিল। ওই মানুষটার জন্য আমার মা 15টা বছর দুঃখ কষ্ট বুকের ভিতর লুকিয়ে রেখে চাপা আগুনের মতো জ্বলে জ্বলে নিজেকে পোড়া কয়লা বানিয়ে ফেলেছে। স্যার, আপনি বলুন, ওই মানুষটাকে যদি আমি পৃথিবীর সেরা অমানুষ বলি তাহলে কি ভুল হবে? বলুন স্যার। কিন্তু আমার দুর্ভাগ্য, মানুষটা বেঁচে নেই। আর যদি বেঁচে থাকতো তাহলে আপনার সামনে এনে বলতাম, দেখো পৃথিবীতে বাবার আদর কাকে বলে। আগুন কত সময় চাপা দিয়ে রাখা যায়, এক সময় বিস্ফোরণ ঘটে। তোমার ক্ষেত্রেও তাই হয়েছে। বড় আব্বু তা বুঝতে পেরেছে। স্যার, যে জন্য আপনাকে মার সামনে নিয়ে আসা, সে কথাটা মাকে বলুন স্যার। আপনি ভালো হয়ে উঠবেন, সুস্থ হয়ে উঠবেন। রাজের মতো সন্তান ছাড়, সে তো ভাগ্যবতী মা। সেই ভাগ্যবতী মা রাজকে রাজ বলে বুকে জড়িয়ে নিতে পারবে না, এ তো হতে পারে না। আমার গাড়িতে তোমার মাকে নিয়ে এসো।
আপনি ভালো হয়ে যাবেন ভাবি। আবার আপনি আপনার ফেলে আসা সংসারে ফিরে যেতে পারবেন। শেলি, ইয়েস। তুমি ওনার দিকে খেয়াল রাখবে, আমি আসছি। Okay. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ফরহাদ, কি অবস্থা দেখলি? তুই কোনো চিন্তা করিস না, আশা করি দ্রুতই সেরে উঠবে। আমার আর শিউলির উপর আস্থা রাখতে পারিস। আর ভাবিকে সুস্থ করার দায়িত্ব আমাদের। মা, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। ম্যাডাম, আপনি একটু আসুন। ওকে, তুমি এসো আমার সঙ্গে। কি করুন বড় সাহেব, বেগম সাহেবের সাথে আপনার দেখা হয়েছে? হ্যাঁ রে রহমান, হ্যাঁ, তোর বেগম সাহেবের সাথে আমার দেখা হয়েছে। তুই শুনে আরো খুশি হবি। রাজই আমার রাজ, আমার ছেলে। কি কর বড় সাহেব? বড়াপু, বড়াপু, তুমি কি বললে? তুমি কি বললে? রাজ তোমার রাজন? হ্যাঁ রে, রাজই আমার রাজন। এই সত্যটা কেন রাজকে জানতে দিলে না? তুমি ওর বাবা। প্রচন্ড একটা ভয়ে। তুই তো আমারই মতো বুঝেছিস। ওর মনের মধ্যে ওর বাবা শওকত চৌধুরীর উপর প্রচন্ড রকমের একটা ঘৃণার বরফ জমা হয়ে আছে। সেই জমাট পাথা বরফ গলাবার ক্ষমতা আমার নেই রে। তুমি না পারলে আমি পারবো। আমি তোমাকে কথা দিয়েছি না, তোমার জীবনে তোমার রাজনকে আমি ফিরিয়ে দেব। তাই যেন হয় মা, তাই যেন হয়, তাই যেন হয় মা। কি বলছো রজনী? তোমার বড় আব্বা আমার বাবা? হ্যাঁ রাজ, আমার বড় আব্বুই তোমার বাবা। তোমাকে যে মহিলা বলেছিল তোমার বাবা মরে গেছে, সেই মহিলা কে তুমি জানো? তোমার ফুপু। তোমার ওই ফুপুই তোমার বাবাকে ভুল বুঝিয়ে তোমার মা বাবার মধ্যেকার ভালোবাসার দেয়ালটাকে আলাদা করে দিয়েছিল। রাজ, তুমি যেমন এতগুলো বছর তোমার মার কষ্ট দেখেছো, তেমনি আমিও বড় উপর কষ্ট দেখেছি। তুমি তোমার মাকে কাঁদতে দেখেছো, আমিও তেমনি একইভাবে তোমার মায়ের জন্য বড় আব্বুকে কাঁদতে দেখেছি। রাজ, একটা ষড়যন্ত্র, একটা লোভের শিকার হয়ে তোমার মা তোমার বাবা অনেক কষ্ট পেয়েছে। এবার সন্তান হিসেবে তোমার কাজ হবে তোমার অভিমান ভুলে, তোমার মন থেকে ঘৃণার বরফ গলিয়ে দিয়ে বাবা মার হাত দুটো এক করে দেয়া। রাজ, মার দিকে তাকাও, মার চোখের পানি বলছে তোমার বাবাকে তুমি ক্ষমা করে দাও। আমার বড় আব্বুকে তুমি ক্ষমা করে দাও। চলো রজনী, দোস্ত তুই মার কাছে থাক, আমরা আসছি। আসো ড্রাইভার, গাড়ি স্টার্ট দাও। বাসে চলেন। তোমরা কারা? ভালো হবে না। কি করছো তোমরা? তোমরা কি করছো? ঘোড়া ভাই, চলো তাড়াতাড়ি রজনীকে খবরটা দিতে হবে। বাবা, কি হয়েছে তোমার? মারে, জাফর গুন্ডা আইনা তোর বড় আব্বুরে তুইলা নিয়ে গেছে। কর বা কিছু কর। চলো তাড়াতাড়ি চলো, ওঠো।
তোরা এখানে দাঁড়া। মা, আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছ? এই নিয়ে চল। এই ডাক্তার, নার্স! কি হয়েছে মাটি, কি হয়েছে? আমার মাকে নিয়ে যাচ্ছে, আমার মাকে নিয়ে যাচ্ছে। কোথায় আছেন? মাকে কোথায় নিয়ে যাচ্ছিস? কি হয়েছে মাটি? আমার মাকে নিয়ে যাচ্ছে। আমার মাকে- কি হয়েছে? কি হয়েছে মাটি? হ্যাঁ মা! কি হয়েছে মাটি? সচিব, সচিব গুন্ডার আমার মাকে নিয়ে যাচ্ছে। আমার মাকে বাঁচাও, আমার মাকে বাঁচাও। ঠিক আছে, চলো। মা! আসো। মাঠে কি হয়েছে? ভাইয়া, ভাইয়া, মাকে গুন্ডারা তুলে নিয়ে গেছে। কোথায়? আমি জানি না। আমি জানি আমি কোথায়? জানি না। বড় আপুর কবরস্থানে। চলো আমার সাথে। হ্যাঁ, হ্যাঁ। মামা মামা, একটা প্রবাদ বাক্য আছে, কথা বাড়ালে মোটা হয় আর সুতা মাজলে চিকন হয়। তাই বেশি কথা বলা বোধহয় আমারও দরকার নেই, আর তোমারও শোনার প্রয়োজন নেই। তোমার সামনে দুটো অপশন। এক, তুমি তোমার সমস্ত সম্পত্তির দলিলটা সই করে দিলেই তোমার বউ, সরি সরি সরি, মানে আমার মামিজান জানে বেঁচে যাবে। দুই, সই না করলে মরবে। এখন অপশন চুজ করার সম্পূর্ণ দায়িত্বটা তোমার। নাও, সই করে দাও। জাফর! চিৎকার করে কোনো লাভ নেই ভাইজান। এই সম্পত্তির জন্য আমি তোমাকে বউ ছাড়া করেছিলাম, সন্তান ছাড়া করেছিলাম। ভেবেছিলাম তুমি পাগল হয়ে মানসিক হাসপাতালে থাকবে, আর আমি সবকিছুর মালিক হয়ে যাব। শুধু চাকর রহমত আর রহমতের মেয়েটার জন্যই আমি তোমাকে পাগল বানাতে পারলাম না। শুনো ভাইজান, শুনো, এই একটি সই কিন্তু প্রমাণ করে দেবে তুমি তোমার বউটাকে কত বেশি ভালোবাসো। নাজমা, তুমি কথা বলতে না পারলেও শুনতে তো পারছো, বুঝতে তো পারছো তোমার আমার সুখের সংসারটা কে ভেঙে দিয়েছিল। তুমি তো বুঝতে পারছো এতগুলো বছর তোমার আমার মাঝখানে কে দেয়াল তৈরি করে রেখেছিল। আহা মামা, খামাখা কেন সময় নষ্ট করছো? মামা, ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই। সই করে দাও, সই করে দাও। এই, হাত খোল, হাত খোল। তাড়াতাড়ি খোল। ভাইজান, আমার সোনা ভাই, দাও না সইটা করে। এই, তোর মামাকে বেশি কষ্ট দিস আচ্ছা, না। দাও না ভাই, মামা, দাও দাও। দাও না, সইটা করে দাও। সই করো না ভাইজান, করো না সই ভাই, করো করো, করো না শোনা ভাই, করো না, করো না সই। তুই? হ্যাঁ আমি। অবাক হবার কিছু নেই। রক্তের ডাক সন্তানকে বাবা মার কাছে ডেকে এনেছে, তাই এবার তোকে আমি বোঝাবো রাজের মতো সন্তানের মা বাবা কখনো তোর কাছে হার মানতে পারে না। এই, তোরা দাঁড়িয়ে দেখছিস কি? মার হারামজাদাকে। রাজা, আমি আইসা পড়ছি। আমি একটা রে মারছি, মারছি।
নাজমা ভাইজান আমার ক্ষমা করে দাও ভাইজান, আমি আর করব না ভাইজান, ভাইজান আমার মাফ করে দাও ভাইজান, আমি আর করব না, আর করব না ভাইজান, মা, ভাইজান, আমি আর করব না, তোর ভাইজান, কারণে আমারে ক্ষমা করে দাও। তোর কারণে আমার সুখের সংসার ভেঙে গিয়েছিল। আর করব না ভাইজান, আমারে মাফ করে দাও মা, ভাইজান। তোকে করব মা, তোর কারণে 15টি বছর আমি আমার স্ত্রী সন্তানদের দেখতে পারিনি। তোর কারণে আমি আমার ছেলেকে ছেলে বলে রাখতে পারিনি। পুলিশে পড়ছে ওদের ধরে ওকে ইউর আন্ডার অ্যারেস্ট। মুভ, আপনিও চলেন। রাজন, আমার বাবা এই যে আমিও আছি। বিসমিল্লাহ।